এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের প্র্যাকটিস সেট যে 15টা সিরিজ চলছে তার আজ 10 নম্বর প্র্যাকটিস সেট সিরিজ এনেছি জিকে এর উপর। তোমরা সকলেই বলেছিলে যে স্যার এই পিডিএফগুলো আমরা কি করে পাবো, সেটা আমরা অলরেডি অ্যাভেলেবেল তোমাদের জন্য করে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। ক্লিয়ার? আচ্ছা, তারপর চলো তোমরা যারা ক্লাস করেছো অলরেডি তারা জানো যে গ্রুপ সি গ্রুপ ডির ওপর আমাদের 15টা প্র্যাকটিস সেট আছে, তারই একটা সিরিজ চলছে। তো এই মোটামুটি ফেসটা তোমরা দেখেছো। তো চলো আমরা তার আগে জিনিস বলি যে আমাদের বিভিন্ন স্যারেরা যে ক্লাস করাচ্ছেন তার দেখো একটা কালার কম্বিনেশনের কোড দেওয়া আছে, সেই কোডটাও তোমরা সেই সম্পর্কে পরিচিত, যারা জানো না তারা একবার দেখে নাও। আচ্ছা চলো আমরা আরেকটা জিনিস বলে দিই, তোমরা আমাদের পিডিএফ কিভাবে অ্যাভেল করবে, ঠিক আছে? তো সেটা বলে দিই। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 900020592999। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমাদের প্র্যাকটিস সেট চাই, তো বা প্র্যাকটিস সেট পিডিএফ বলে হোয়াটসঅ্যাপ করবে। তারপর তোমরা পেমেন্ট এবং শেয়ার স্ক্রিনশট মানে পেমেন্ট করবে এবং তার স্ক্রিনশট শেয়ার করবে, তোমরা যাবতীয় পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করবে যে তোমাদের দেখো এখানের যে নাম্বার আর এখানে ইউপিআই আইডি একটা নাম্বার দেওয়া আছে, সে দুটো নাম্বার কিন্তু এক নয়। পল্লব স্যার এখানে লেখা আছে, একটু চেক করে নেবে যখনই তোমরা এটা কিনতে চাইবে। পল্লব স্যারের নাম দেওয়া আছে এবং কিউআর কোডটা তোমরা দেওয়া আছে, তোমরা এটা করে নেবে। আর তোমাদের জন্য আরেকটা জিনিসও বলি, ডেসক্রিপশনে অলরেডি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও গিয়ে প্রবেশ করে তোমরা তোমাদের কোয়ারি জানতে পারো। ক্লিয়ার? চলো আমরা আজকে 10 নম্বর প্র্যাকটিস সেটটা করবো জিকে এর উপর। 9 নম্বর প্র্যাকটিস সেট পর্যন্ত যারা দেখেছো তারা ভালো রেসপন্স দিয়েছো, তো আমরা 10 নম্বর প্র্যাকটিস সেটে আসি আজকে। তো 10 নম্বর প্র্যাকটিস সেটে আজকে কি আছে দেখে না, যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, 4টি অপশান, ডাল লেক, উলার লেক, সম্বর লেক নাকি চিল্কা লেক। দেখো প্রত্যেকটা হ্রদের নাম তোমরা কিন্তু শুনেছ, কিন্তু এখানে বলছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। এখন লবণাক্ত হ্রদের দুটো ভাগ আছে, এখানে উত্তর আগে বলে দিই, এখানে উত্তর কিন্তু হবে চিল্কা। চিল্কা উত্তর হবে। কেন? দেখো এখানে লবণাক্ত হ্রদের মধ্যে একটা আছে তোমার ধরো উপকূলীয় লবণাক্ত হ্রদ, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। ভালো করে খেয়াল করবে, আভ্যন্তরীণ, যেটাকে আমরা বলি ইনল্যান্ড। ঠিক আছে? আর উপকূলীয় যেটাকে আমরা লেগুন বলি। ঠিক আছে? তো এই দুটো উপকূলীয় আর আভ্যন্তরীণ। ক্লিয়ার? তো এখানে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ উত্তর কিন্তু এই লেগুন বিশেষ যেটা, সেটা হচ্ছে উপকূলীয় যে হ্রদ সেটা হচ্ছে চিল্কাটা নেবে। যদি এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিত ভারতের আভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত হ্রদ, তাহলে কিন্তু আমাকে উত্তর নিতে হতো কি সম্বর, যেটা কোথায় আছে? রাজস্থানে রয়েছে, যেটা রয়েছে রাজস্থানে। আশা করি বোঝাতে পারলাম। এই প্রশ্নের উত্তর কিন্তু চিল্কা হবে, এটা উপকূলীয় হিসাবে এটা চিল্কা হবে। কিন্তু যদি উল্লেখ করে দেয় তোমাদের পরীক্ষায় যে আভ্যন্তরীণ বৃহত্তম লবণাক্ত হ্রদ, তখন তোমাকে উত্তর করতে হবে কি সম্বর, রাজস্থানে। ক্লিয়ার? আশা করি প্রশ্নটা বুঝতে পারলে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন যেটা আছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো একটু ভালো করে, প্র্যাকটিস সেট 10-এর 2 নম্বর কোয়েশ্চেন। ভারতের সুইজারল্যান্ড বলা হয়, 4টি অপশান, দার্জিলিংকে, কাশ্মীরকে, মুম্বাইকে নাকি কন্যাকুমারীকে। দেখো 4টি অপশানের মধ্যে ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়, এই প্রশ্নের উত্তর কি হবে? তোমরা অলরেডি করে ফেলেছো আমি জানি, যে ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হবে। অপশান বি যারা করেছো না তারা একদম ঠিক অ্যান্সার করেছো, অপশান বি। কাশ্মীরকে এখানে অপশান বি এ অনুসারে কাশ্মীরকে এখানে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। এবার দেখো বাকি অপশানগুলো যদি দেখি, এই কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল সম্ভবত কেপি কনস্টেবল, সেই কেপি কনস্টেবলে পড়েছিল বজ্রের দেশ। বজ্রের দেশ এই অপশানের মধ্যে কে হবে? তখন তার উত্তর কি হবে বলতো? তখন হবে দার্জিলিং। দার্জিলিংকে বলা হয় বজ্রের দেশ। ঠিক আছে? এখন কেউ কেউ বলবে হয়তো ভুটান, আমরা পড়েছি ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ। ভুটানকে বলা হয় না ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, স্লাইড পার্থক্য। বজ্রপাতের দেশ একটু দেখে নাও, তাহলে ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ, যদি বজ্রের দেশ বলে তাহলে কিন্তু দার্জিলিং হবে। কেপি কনস্টেবল পরীক্ষায় পড়েছে কিন্তু কোশ্চেনটা। আচ্ছা মুম্বাইকে তো আমরা ফিল্ম সিটি হিসাবে চিনি, আর কন্যাকুমারীকে কি হিসাবে চিনি? কন্যাকুমারী হচ্ছে ভারতের যে মেনল্যান্ড, মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের একবারে দক্ষিণতম স্থান বা দক্ষিণতম পয়েন্ট। তাই তো? তাহলে 4টে অপশানকে আমি ডিসকাস করে দিলাম। এই প্রশ্নের উত্তর কি হবে? ভারতের সুইজারল্যান্ড সেটা হচ্ছে কাশ্মীর। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এই যে সুইজারল্যান্ড খুব পরিচিত একটা দেশ, ঘুরতে বেড়াতে সবাই যেতে পছন্দ করে, ভালোবাসে। সেই সুইজারল্যান্ডের তোমরা জানাবে ক্যাপিটাল কি এবং কারেন্সির নাম কি, মানে মুদ্রার নাম, আর ক্যাপিটাল মানে রাজধানীর নাম। তোমাদের কাজ এটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? নেক্সট আমরা চলো পরের কোয়েশ্চেনে আসি।
দেখো 3 নম্বর কোয়েশ্চেনটাকে দেওয়া আছে, 3 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, চারটি অপশান, 5ই জুলাই, 5ই জুন, 5ই সেপ্টেম্বর নাকি 5ই জানুয়ারি। ঠিক আছে, প্রশ্নটা খুব সোজা কোয়েশ্চেন, তোমরা জানো যে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5th জুন, 5th জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 5 সেপ্টেম্বর, এই যে ডেটা, এই ডেটা কেন বিখ্যাত গো? এই ডেটা এই জন্যই বিখ্যাত, তোমরা সকলেই জানো যে এটা আমরা জাতীয় যে শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তো জাতীয় শিক্ষক দিবস কার উদ্দেশ্যে আমরা পালন করে থাকি না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমরা জানো, তোমরা জানো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তো তারই বার্থডে উপলক্ষে আমরা এটা পালন করে থাকি 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর কি হবে? এটা হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, আশা করি বোঝাতে পারলাম। পরের কোয়েশ্চেন, পরের কোশ্চেনে দেখো 10 প্র্যাকটিসের 10-এর 4 নম্বর কোশ্চেন, ব্ল্যাক ফুট ডিজিজ। হ্যাঁ, এই কোশ্চেনটা আগেও একবার পড়িয়েছি হয়তো। ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ তার হচ্ছে তোমার রোগের কারণ কি, কোন দূষণের জন্য ব্ল্যাক ফুট ডিজিজ হয়? তো প্রশ্নের উত্তর কি হবে? অপশান এ অর্থাৎ আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণের জন্য হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এই প্রশ্নের উত্তর তোমরা জানো, কিন্তু পাশাপাশি অন্য অপশানগুলোর দিকে একটু তাকাও। পারদ দূষণের জন্য কি হয় বলো তো? পারদ দূষণের জন্য হয় সেটা হচ্ছে মিনামাটা, মিনামাটা করেছি আমরা একটা সেটে, এই প্রশ্নটা ছিল। আচ্ছা, ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই, ইটাই 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 আচ্ছা, সীসা দূষণের জন্য কি হয় গো? সীসা দূষণের জন্য হয় ডিসলেক্সিয়া। তাহলে এই দূষণের ফলে এই রোগগুলো হয়, সেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আর্সেনিক দূষণ রিলেটেড টু ব্ল্যাক ফুট ডিজিজ, পারদ দূষণের জন্য মিনামাটা রোগ, সীসা দূষণের জন্য ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম দূষণের জন্য ইটাই, এই রোগগুলো হয়। কোনটা পরীক্ষায় পড়বে আমরা কেউ জানি না, সবকটাই আমাদের জেনে রাখতে হবে পরীক্ষার জন্য। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে আসি। 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখি আমরা, প্র্যাকটিস সেটের 10 নম্বর প্র্যাকটিস সেটের 5 নম্বর কোয়েশ্চেন। দেখো কি 5 নম্বর কোয়েশ্চেনে বলছে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি কত খ্রিস্টাব্দে পরিবর্তিত হয়? ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা কিন্তু তোমাদের সিলেবাসে এবারে স্পেশালভাবে উল্লেখ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে তো 100% কোয়েশ্চেন আসবে, এবং আমরা প্রত্যেকটা সেটে কোয়েশ্চেন রেখেছি। তো এই সেটেও এই কোয়েশ্চেনটা রেখেছি যে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতিটা হয়েছিল সেইটা পরবর্তীকালে কবে পরিবর্তিত হয়েছিল? তো উত্তর কি হবে? উত্তর হবে 1992 সাল। 1986 পর 1992 সালে এটা পরিবর্তিত হয়েছে। এবার 1992 সালের পর কবে পরিবর্তিত হয়েছে তোমরা জানো যে 2020-তে, 2020-তে পরিবর্তিত হয়েছে আবার। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর কি হবে? 1992 সালে পরিবর্তিত হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি, NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি তারপরের কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলি পরিচালনার দায়িত্বে আছেন বা আছে কোন কোন সংস্থা? 4টি অপশান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, পশ্চিমবঙ্গের বন দপ্তর নাকি পরিবেশ বাঁচাও কমিটি। ইকো ক্লাব এগুলির পরিচালনার দায়িত্বে আছে, মানে ইকো ক্লাবের অ্যাকচুয়ালি কি কাজ সেটা যদি তুমি জানো তাহলে তুমি অপশানগুলো থেকে উত্তর দিতে পারবে। তো এখানে উত্তর কি হবে? ইকো ক্লাব যেটা দেওয়া আছে, তো উত্তর এখানে কি হবে? অপশান বি, অপশান বি হবে পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ড তার মানে কি? সেখানে হচ্ছে যে ডিফরেস্টেশন হয়, মানে বৃক্ষচ্ছেদন যে ব্যাপারটা হয়, তারপরে বিভিন্ন যে বর্জ্য পদার্থের যে বিভিন্ন প্রাচুর্য বা বর্জ্য পদার্থ যে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত জায়গা থেকে দূষণমুক্ত করা, তো সেইটাই হচ্ছে মেনলি ইকো ক্লাবগুলোর পরিচালনা, সেগুলো দায়িত্ব থাকে। তো এই সমস্ত কাজগুলো কে করবে? ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড রাজ্যের ক্ষেত্রে। তো এই জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই ইকো ক্লাব, এই টার্মটা একটু ভালো করে মনে রাখবে, পরিচালনার দায়িত্বে আছে। ভালো, নেক্সট লাগলো। নেক্সট আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনে। 7 নম্বর কোয়েশ্চেনে কি আছে দেখি একটু। আইনের চোখে সকলেই সমান, পলিটির কোয়েশ্চেন, আইনের চোখে সকলেই সমান ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? তো যারা পলিটি পড়েছো, একটু আধটু হলেও পড়েছো, তারা জানো যে পলিটিতে বেশ কিছু জিনিস থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে। প্রথম ইম্পর্টেন্ট জায়গা মৌলিক অধিকার, পরের ইম্পর্টেন্ট জায়গা ডিপিএসপি, তারপরের ইম্পর্টেন্ট জায়গা মৌলিক কর্তব্য। তো এটা কোথা থেকে কোয়েশ্চেন এসেছে? এটা কোয়েশ্চেন হচ্ছে মৌলিক অধিকার থেকে।
মৌলিক অধিকার। এবার যারা জানো তারা তো জানো নিশ্চয়ই, মৌলিক অধিকার বললেই তোমাদের কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা মনে পড়ছে? আমরা জানি যে তোমরা নিশ্চয়ই মনে করছো 12 থেকে 35। 12 থেকে 35 এই ধারার মধ্যে মৌলিক অধিকার পড়ে। তো আইনের চোখে সকলেই সমান, এটা কত নম্বর ধারার মধ্যে পড়বে এই চারটি অপশানের মধ্যে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, অর্থাৎ 14। অর্থাৎ 14 নম্বর ধারাতে এটা আছে যে আইনের চোখে সকলেই সমান, আইন সবাইকে সমানভাবে ট্রিট করবে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে অপশান এ উত্তর। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের কোশ্চেনে আসি। 8এর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ইতিহাসের কোশ্চেন। শিয়ালকোট কাদের রাজধানী? প্রথম কথা, শিয়ালকোট এই যে জায়গাটা কোথায় আগে জানতে হবে। আচ্ছা, এখানে অপশান দেখো, হুন, ব্যাকটেরিয়গিক, হয়সালা নাকি কোনোটিই নয়। তো শিয়ালকোট এই জায়গাটা বর্তমানে পড়বে, একটু বলে দিই, বর্তমানে কিন্তু পাকিস্তানে পড়ে, বর্তমানে পাকিস্তানে পড়ে। তো পাকিস্তানে পড়ে হচ্ছে তোমার শিয়ালকোট জায়গাটা। তো এই শিয়ালকোট কাদের রাজধানী ছিল? তো শিয়ালকোট হুনদের রাজধানী ছিল, হুন। ঠিক আছে, হুনদের রাজধানী ছিল শিয়ালকোট। হুনদের একজন বর্বর নেতা বলতে পারো, মানে ভারতীয়দের চোখে বর্বর। তো তার নাম হচ্ছে মিহিরকুল। তোমরা নাম শুনেছো নাকি জানি না, তো তার নাম হচ্ছে মিহিরকুল। একজন মানে হুন নেতা ছিলেন, মানে বিধ্বংসী টাইপের হুন নেতা ছিলেন। তো সেই হচ্ছে হুন নেতা, একজন বিখ্যাত। তো সেই শিয়ালকোট রাজধানী ছিল হচ্ছে হুনদের। ক্লিয়ার? তো এখানে অপশানটা এটা, ব্যাকটেরিয়গিক হবে না, হয়সালা হবে না, এটা। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা পরের কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? আচ্ছা, ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? উত্তর কি হবে না, এই প্রশ্নের উত্তর হবে তোমার মিহিরকুলকে। মিহিরকুলকেই ভারতের অ্যাটিলা বলা হয়। আচ্ছা, এই অ্যাটিলা এই যে কথাটা আছে না, ইনি একজন অ্যাকচুয়ালি রোমান সাম্রাজ্যের, মানে এতটাই বর্বর ছিলেন, এতটাই নৃশংস ছিলেন, পুরো একবারে মানে সাম্রাজ্যের পর মানে এতটাই অ্যাটাক করতেন সেই সময়, তো পুরো একটা সাম্রাজ্যকে শেষ করে দিতেন। যেখানেই অ্যাটাক করতেন না, পুরো সাম্রাজ্য শেষ হয়ে যেত। সেই অ্যাটিলা, ঠিক আছে, ইনি হুন জাতি থেকে বিলং করেন। তো অ্যাকচুয়ালি তাহলে সেই ভারতের অ্যাটিলা মানে ভারতেও ঠিক সেম কাণ্ড কারখানা ঘটিয়েছিলেন, তিনি হচ্ছেন মিহিরকুল। একজন বিধ্বংসী বর্বর বলা যেতে পারে, নিপীড়ন করার জন্য এরকম একজন রাজা বা নেতা বলতে পারো। তো সেই হচ্ছে মিহিরকুল, তাকে ওই অ্যাটিলার সঙ্গে তুলনা করা হয়, ভারতীয়দের রেসপেক্টে তুলনা করা হয়। তো সেই জন্য ভারতের অ্যাটিলা বলা হয় কাকে? মিহিরকুলকে। ক্লিয়ার? হুন জাতি থেকে বিলং করতেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন পরের। দেখো 10এর কোয়েশ্চেনটা কি আছে? 10এর কোয়েশ্চেন ইকোনমিক্সের একটা কোয়েশ্চেন, ব্যাংকিং রিলেটেড দেওয়া আছে যে ক্রেডিট কার্ড পরিষেবা নিচের কোনটির উদাহরণ? প্যারা ব্যাংকিং, নন ব্যাংকিং নাকি দুটোই নাকি কোনোটাই নয়? তো দেখো এখানে ক্রেডিট কার্ডের সঙ্গে তোমরা সকলেই পরিচিত, এই টার্মটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত। তো ক্রেডিট কার্ড পরিষেবা নিচের কোনটির উদাহরণ? এটা কি হবে? উত্তর হবে প্যারা ব্যাংকিং। প্যারা ব্যাংকিং মানে ব্যাংকিং যে প্রথাগত কাজগুলো করে না, ব্যাংকের তো কিছু প্রথাগত কাজ আছে, সেই প্রথাগত কাজের বাইরেও যদি অন্য কাজ করে, যেমন ধরো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা ক্রেডিট কার্ড সার্ভিসের ক্ষেত্রে, তো এটা কিন্তু প্যারা ব্যাংকিং পরিষেবা বা প্যারা ব্যাংকিং কার্যকলাপের মধ্যে পড়ে। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। ক্রেডিট কার্ড মানে হচ্ছে প্যারা ব্যাংকিং কার্যকলাপ, মানে ব্যাংকিং এর পাশাপাশি আদার্স কার্যকলাপ, সেটা হচ্ছে প্যারা ব্যাংকিং কার্যকলাপ ক্রেডিট কার্ড। নেক্সট পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে দেখো 11 নম্বর কোয়েশ্চেনটা কি আসছে, বলছে যে কাদের ওপর জিএসটি কর আরোপ করা হয়? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটির ফুল ফর্ম। যারা জানো না তারা একটু জেনে নাও, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স হচ্ছে জিএসটি। তো কাদের ওপর আরোপ করা হয়? উৎপাদক মানে যে প্রডিউসার, খুচরো বিক্রেতা, ভোক্তা নাকি সবকটি? তো জিএসটি এখানে আরোপ করা হয় সবার ওপরই, সেটা হচ্ছে উত্তর কি হবে? সবকটি। সবকটির ওপর আরোপ করা হয়, তারপর হিসেব নিকেশ করা হয়। তো প্রথম কথা, এখান থেকে দেখো আর কি স্ট্যাটিক কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ভারতে কবে লাগু হয়? উত্তর হবে তোমার 2017। 2017তে জিএসটি লাগু করা হয়। ওকে, এটা একটা কোয়েশ্চেন। তার পাশাপাশি জিএসটি যখন লাগু করা হয়, ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? অরুণ জেটলি স্যার। অরুণ জেটলি স্যার ছিলেন তখন ভারতের অর্থমন্ত্রী। তো অরুণ জেটলি, তো তিনি ছিলেন ভারতের তখন অর্থমন্ত্রী। ক্লিয়ার? তো জিএসটি কবে ইন্ট্রোডিউস হয় এবং সেই সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? আরেকটা আছে, জিএসটি একটি পরোক্ষ কর, প্রত্যক্ষ কর আর পরোক্ষ করের মধ্যে জিএসটি একটি পরোক্ষ কর। ক্লিয়ার? এই চারটে স্ট্যাটিক ফ্যাক্ট তোমাদের জানা রইল। চলো আমরা পরের কোয়েশ্চেনে আসি।
12 যে কোয়েশ্চেনটা আছে, ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো, রাষ্ট্রপতি সেকশন পড়েছো, তারা জানো যে এই প্রশ্নের উত্তর। তো প্রশ্নের উত্তর কি হবে? সবকটাই, মানে উল্লেখিত সমস্ত ধারা অনুসারে। তোমরা জানো যে রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। একটা কি? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, মানে জাতীয় জরুরি অবস্থা। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, মানে জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা, 3 ধরনের জরুরি অবস্থায় রাষ্ট্রপতি জারি করতে পারে। তো জাতীয় জরুরি অবস্থা 352 জারি করে, 356 রাজ্য জরুরি অবস্থা এবং 360 অর্থনৈতিক জরুরি অবস্থা। তো এখানে দেখো রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, স্পেসিফিক্যালি তোমাকে কিন্তু বলেনি কোন ধরনের জরুরি অবস্থা। যেহেতু স্পেসিফিক্যালি বলেনি, তাহলে কি হবে? উল্লেখিত সমস্ত ধারা অনুসারে জরুরি অবস্থা জারি করতে পারে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 13টা দেখো, নিম্নলিখিত কোনটি যুগ্ম তালিকাভুক্ত? এটাও পলিটির কোশ্চেন। তোমরা জানো যে আমাদের সংবিধানে 12টা শিডিউল রয়েছে। সেই 12টা শিডিউলের মধ্যে 7 নম্বর যে শিডিউল, সেই 7 নম্বর শিডিউলে 3টে তালিকার আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। মানে কোন কোন বিষয় রাজ্যের আন্ডারে, কোন কোন বিষয় সেন্ট্রালের আন্ডারে, কোন কোন বিষয় দুজনের আন্ডারেই থাকবে, দুজন পরিচালিত করবে। তো সেইটা 3টে তালিকা আছে। তো এই যুগ্ম তালিকার বিষয়টা, যেটা যুগ্ম কেন্দ্র রাজ্য মিলিয়ে, সেই যুগ্ম তালিকার বিষয়টা নিম্নলিখিত কোনটা তালিকাভুক্ত? নাগরিকত্ব, স্থানীয় শাসন, শ্রমিক সংগঠন নাকি আন্তঃরাজ্য নদী? তো এখানে উত্তর কি হওয়া উচিত? উত্তর তো সি হওয়া উচিত, শ্রমিক সংগঠন। তো শ্রমিক সংগঠন যেটা, সেটা কিন্তু যুগ্ম তালিকার মধ্যে রয়েছে। বাকি ধরো নাগরিকত্ব, নাগরিকত্ব কার মধ্যে থাকবে? সেন্ট্রাল লিস্টের মধ্যে থাকবে। স্থানীয় প্রশাসন রাজ্য লিস্টের মধ্যে থাকবে। আর আন্তঃরাজ্য নদী এটাও সেন্ট্রালের মধ্যে থাকবে। ক্লিয়ার? তো উত্তর এখানে কি হবে? উত্তর হচ্ছে সি। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেনে আসি আমরা। 14 নম্বর কোয়েশ্চেনে আছে, নিম্নলিখিত কোনটি হার্ডওয়্যারের উদাহরণ নয়? এই 9টা ভালো করে পড়বে, কিন্তু 9টা যদি পড়তে ভুল করে ফেলো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা ভুল হয়ে যাবে। তো উত্তর হচ্ছে কোনটা নয়, হার্ডওয়্যার নয়। দেখো তোমরা পড়ে দেখো, কিবোর্ড, মনিটর, মাউস এবং MP3 ফাইল। তাহলে কোনটা হবে? কোনটা নয়? তাহলে অবভিয়াসলি MP3 ফাইল, সে কিন্তু হার্ডওয়্যারের উদাহরণ নয়। ক্লিয়ার? 14 নম্বর কোয়েশ্চেন। নেক্সট আমরা 15 নম্বর কোয়েশ্চেনে আসি। 15 নম্বর কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে যে বাউল গান কোন অঞ্চলের সাংস্কৃতিক সম্পদ? বাউল গান খুব সোজা কোশ্চেন, সবাই পরিচিত এটার সাথে। তা উত্তর কি হবে? পশ্চিমবঙ্গ। উত্তর হবে পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? এটা আশা করি বলার কিছু নেই। এবার বাকি যে রাজ্যগুলো আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, এই রাজ্যগুলোর যে বিভিন্ন সাংস্কৃতিক সম্পদ, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন নৃত্য, সেগুলো আমরা অন্যান্য প্র্যাকটিসে অলরেডি দিচ্ছি। তোমরা তার সাথে সাথে তোমরাও একটু প্র্যাকটিস করো, তোমরা বাকিগুলো খোঁজ খবর নাও, নিয়ে তোমরা কমেন্টে জানো। নেক্সট পরের কোয়েশ্চেন। পরের দেখো 16 কোয়েশ্চেনটা, ভারতের সার্বিক অর্থনৈতিক প্রবণতার ক্ষেত্রে কোনটি সঠিক? 4টি অপশান। সার্বিক অর্থনৈতিক প্রবণতা, তার ক্ষেত্রে কোনটা সঠিক? রপ্তানি হঠাৎ বাড়ছে, বাড়তি সেচ ও কৃষি উন্নয়নে সবচেয়ে বেশি, অর্থনীতি ধীরে ধীরে অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের পথে, অর্থনীতি দ্রুত সংকুচিত হচ্ছে। তাহলে দেখো প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। কেমন না, সার্বিক অর্থনৈতিক প্রবণতা, উন্নতির প্রবণতা, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে অপশান অনুযায়ী উত্তর কি হওয়া উচিত? অপশান সি, অর্থনীতি ধীরে ধীরে অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের পথে, স্থিতিশীল উন্নয়নের পথে যাচ্ছে। তো সেটাই তো অর্থনৈতিক প্রবণতার পজিটিভ দিক নির্দেশ করছে, তাই না? তাহলে উত্তর কি হওয়া উচিত? সি হওয়া উচিত। ইকোনমিক্সের কোয়েশ্চেন এটা। নেক্সট চলো আমরা 17 কোয়েশ্চেনে আসি। 17 কোয়েশ্চেনটা দেখো, ভারতীয় রুপিকে আন্তর্জাতিকীকরণ প্রসঙ্গে নিচের কোনটা সত্য? রুপি প্রচুরভাবে বিদেশি মুদ্রায় রূপান্তরযোগ্য হয়েছে, রুপি এখনও কোনোভাবে আন্তর্জাতিক নয়, নতুন নিয়মে রুপি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি রুপিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4টি অপশান। ঠিক আছে, প্রশ্নটা খুব যে টাফ এরকম বিষয় না। তো তোমরা জানো যে আমাদের ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন দেশে ভারতের যে ইউপিআই বিভিন্ন দেশে চালু হচ্ছে, শ্রীলঙ্কা, আফ্রিকার বিভিন্ন দেশে। ক্লিয়ার? তো সেটার মানে কি? আমাদের আন্তর্জাতিকরণ যে রুপিকে করার, তার একটা প্রসঙ্গ উঠছে, তার জন্য এটা করা হচ্ছে। তাহলে এখানে অপশন অনুযায়ী তোমার কি হবে? সি হবে, যে নতুন নিয়মে রুপি ব্যবহারের বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রুপি ব্যবহারের যত আমরা বাড়ানোর উদ্যোগ নেব, ততই আমরা রুপিকে কি আন্তর্জাতিক লেভেলে পৌঁছে দিতে পারবো, তাই না? তাহলে উত্তর অপশান অনুযায়ী কি হবে? সি উত্তর হবে, কোনো কনফিউশন নেই। নেক্সট আমরা চলে আসি 18 নম্বর কোয়েশ্চেনে। তো 18 নম্বর কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে যে পিটি ঊষা, নাম শুনেছো? পিটি ঊষা কোন খেলার সাথে যুক্ত? শুটিং, দৌড়, কুস্তি নাকি সাঁতার? সবাই জানো, আশা করি করে ফেলেছো উত্তরটা। তো পিটি ঊষা হচ্ছে দৌড়ের সঙ্গে যুক্ত।
একজন অ্যাথলেটিক্স, তো দৌড়ের সঙ্গে যুক্ত। আচ্ছা, তোমরা পিটি ঊষার একটা অটোবায়োগ্রাফি নাম ভালো করে জেনে রাখো, অটোবায়োগ্রাফির নাম, এটা পরীক্ষায় আসতে পারে বা এসেওছে হয়তো। অটোবায়োগ্রাফি, তার নাম হচ্ছে গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল, এটা কিন্তু আসতে পারে। এই অটোবায়োগ্রাফিটা কার লেখা? তো উত্তর কি হবে? যে অ্যাথলেটিক্স, পিটি ঊষা। ক্লিয়ার? তার উত্তর হচ্ছে পিটি ঊষা কিসের সঙ্গে যুক্ত? অপশান বি, দৌড়। নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেনে আমরা আসি। 19 নাম্বার কোয়েশ্চেনে আছে দেখো, সচিন তেন্ডুলকার কোন খেলার সঙ্গে জড়িত? এর থেকে সোজা কোয়েশ্চেন মনে হয় কিছু হতে পারে না, তো এটা সবাই জানো, এটা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। তো উত্তর কি হবে? উত্তর হবে বি। যারা ক্রিকেট দেখো, ফলো করো বা না ফলো করো, সবাই এই উত্তর জানো, তো ক্রিকেট। ক্লিয়ার? নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন। তোমরা এর থেকে একটা কাজ করতে পারো, টেনিস খেলার সঙ্গে যুক্ত কোনো ভারতীয় অ্যাথলেটিক্সের বা কোনো ভারতীয় প্লেয়ারের নাম তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। নেক্সট আমরা চলে আসছি আজকের লাস্ট কোয়েশ্চেন, মানে এই সেটের লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন? সৌরজগতের আবিষ্কারক কে ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, কোপারনিকাস নাকি কেপলার? তো সৌরজগতের আবিষ্কারক কে হবে? সৌরজগতের আবিষ্কারক হবে কোপারনিকাস। কোপারনিকাস হচ্ছে সৌরজগতের আবিষ্কারক। তার মানে অপশান সি যারা করবে না, তো অপশান সি হচ্ছে কোপারনিকাস। তো ভাস্কো দা গামা তোমরা জানো প্রথম এসেছিল কালিকট বন্দরে, ইতিহাসের কোয়েশ্চেন থেকে বলছি। কালিকট বন্দর কেরালায় কালিকট বন্দরে এসেছিলেন, ঠিক আছে? কেরলের কালিকট বন্দরে এসেছিলেন ভাস্কো দা গামা। বাকি কেপলার, ক্রিস্টোফার কলম্বাস এসব উত্তর হবে না, উত্তর হবে কোপারনিকাস। সৌরজগৎ প্রথম আবিষ্কার করেছিলেন বা সোলার সিস্টেম, তো সেটা হচ্ছে তোমার কোপারনিকাস। ক্লিয়ার? আজকে তাহলে এই 20টা কোশ্চেন থাকলো, প্র্যাকটিস সেট 10। তোমাদের 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, তোমাদের অলরেডি 1 সপ্তাহ টাইম দিয়ে দেওয়া হয়েছে। যে আমরা অলরেডি পিডিএফ কিভাবে পাবে সেটা লঞ্চ করার বিষয়ে আমরা জানিয়ে দিয়েছি। তোমরা 1 সপ্তাহ আমাদের পিডিএফ প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করার পর তোমরা তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের প্রতিক্রিয়া জানাও। আমরা আমাদের সেটগুলো 1 সপ্তাহের পর থেকে নিয়ে আসবো, তার মাঝে আমরা তোমাদের টপিক ওয়াইজ নানা বিষয়ের ক্লাস আনবো, সেগুলো অবশ্যই ফলো করবে। আর তারপর তোমাদের যেমন ক্লাস হচ্ছে 15টা প্র্যাকটিস সেটের ভিডিও, সেরকম আমরা কিন্তু আবার দেবো। ঠিক আছে? আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং পারলে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।